হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম তোমাদের জন্য আরও একটা রিকোয়েস্টেড ড্রামার গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এই রকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। ড্রামার শুরুতেই আমরা ড্রামার হিরোইন ইয়ানচিকে দেখতে পাবো, যে সমুদ্রের পাড়ে মন খারাপ করে বসেছিল। তখনই পেছন থেকে একটা মাস্ক পরা লোক এসে ওকে সমুদ্রেই ধাক্কা দিয়ে দেয়। কিছুক্ষণ পর ইয়ানচিকে খুঁজতে আমাদের ড্রামার হিরো যিশু ওখানে আসে, যে ইয়ানচির নাম ধরে ডাকতে শুরু করে। ডাকটা শোনার পর ইয়ানচিও জল থেকে উঠে আসার চেষ্টাই করছিল, কিন্তু কেউ যেন নিচ থেকেই ওর পাটা ধরে টানছিল। সিনটা এখানেই কাট হয়ে যায়। রোজকার মতো ইয়ানচি আজকেও অফিসে যাওয়ার জন্য অনেকটাই লেট হয়ে গেছিল, তাই সে তাড়াহুড়ো করে বাস স্টপে পৌঁছায়। কিন্তু সেখানেই অ্যাক্সিডেন্টালি ও একটা ছেলের ওপর পড়ে যায়, যেই ছেলেটা মুখে মাস্ক লাগিয়ে রেখেছিল। এরপর ইয়ানচি তো কিছুক্ষণ ওই ছেলেটাকে দেখতেই থাকে। এবার ছেলেটা কিছুটা বিরক্ত হয়ে ওকে বলে, তোমার আর কতক্ষণ এইভাবেই বসে থাকার ইচ্ছে আছে? এটা শুনেই ইয়ানচি উঠে পড়ে। এবারে আমরা ইয়ানচির ব্যাপারে কিছু কথা জেনে নিই। ইয়ানচি আসলে কাজকর্মে খুব একটা ভালো নয়। ও নোভেল পড়তে খুব ভালোবাসে, আর নোভেলের মধ্যে তার ফেভারিট ক্যারেক্টারের ওপর সে ফ্যান ফিকশন লিখতে ভালোবাসে। সেদিন কোম্পানির মিটিংয়ে বস ওদেরকে জানায় ওদের কোম্পানি এবার নোভেল অ্যাডাপ্টেড ড্রামা বানাবে, যার জন্য ইয়ানচি বসকে যিশুর লেখা সেই ড্রামাটাই সাজেস্ট করে। তখন বস ওকে বলে দেয়, ঠিক আছে, তুমি অথরের সঙ্গে কথা বলে এই ড্রামার কপিরাইট নেওয়ার ব্যবস্থা করো। এরপর ইয়ানচি যিশুর বিল্ডিং এর বাইরে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে প্র্যাকটিস করতে থাকে যে যিশুর সঙ্গে তার প্রথম দেখা হলে সে কি বলবে। ও তো জানতোই না যে ওর সামনেই যিশু ছিল। যিশু যখন শুনতে পায় যে একটা মেয়ে বারবার করেই তার নাম নিচ্ছে, তখন সে ভাবে এই বোধহয় তার কোনো ফ্যান হবে। এরপর ওরা একসঙ্গেই লিফটে ওঠে, কিন্তু যিশুর বাড়ি পৌঁছানোর আগেই ইয়ানচি ওর অ্যাপার্টমেন্টের সামনে চলে যায় এবং সেখানে গিয়ে দরজায় নক করতে থাকে। ব্যাপারটা দূর থেকে দেখে যিশু ভাবে ইয়ানচি বোধহয় চুরি করতে এসেছে, তাই সে তো সিকিউরিটি গার্ডকেই ডেকে ফেলে। সিকিউরিটি গার্ডেরা যখন ওকে ধরে নিয়ে চলে যাচ্ছিল, তখন ইয়ানচি তার পরিচয়টা ওদের কাছে বলে এবং তারপরেই সে যিশুর সঙ্গে কথা বলতে যায়। আমাদের কোম্পানি তোমার নোভেলের কপিরাইট কিনতে চাইছে, কিন্তু যিশু বলে দেয় তোমাদের কোম্পানির সঙ্গে কাজ করার ইন্টারেস্ট আমার একটুও নেই। যিশু আবারও নোভেল লিখতে বসে। এখানেই আমরা ওর নোভেলের ব্যাপারে একটু জানতে পারবো। ওর নোভেলের প্রধান চরিত্র ইউলে, যে একজন ফেমাস আইডলও, সে পাবলিকে বসে কিছু খাবার খাচ্ছিল, কিন্তু তখনই ওর ফ্যানেরা চারিদিক থেকে ওকে ঘিরে ধরে। ফ্যানেদের হাত থেকে বাঁচার জন্য ইউলে তাড়াহুড়ো করে গিয়ে নিজের গাড়িতে উঠে পড়ে। ইউলে তার ম্যানেজারকে বলে, আমি তো ভাবতেই পারিনি যে আমার ফ্যানেরা আমাকে চিনে ফেলবে। ম্যানেজার ওকে বলে, তোমাকে এখন এই ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না, তুমি আগে দেখো তোমার আর শিনিং এর ব্যাপারটা নিয়ে তুমি কি করবে, কারণ আরো একবার তোমার এবং শিনিং এর ছবি একসঙ্গে ভাইরাল হয়েছে। শিনিং যখন সেদিন তার কাজের জায়গা থেকে বেরিয়ে আসছিল, তখন চারিদিক থেকে রিপোর্টাররা ওকে ঘিরে ধরে আর ওর এবং ইউলের রিলেশনের ব্যাপারে ওকে জিজ্ঞাসাও করে। এইসব কথা শুনে শিনিং তো কিছুই উত্তর দিতে পারছিল না। তখনই ওখানে ইউলে পৌঁছে যায়, শিনিংকে নিয়ে নিজের গাড়িতে উঠে পড়ে। তো ওদেরকে একসঙ্গে এইভাবে চলে যেতে দেখে ওদের রিলেশনের ব্যাপারে সবাই কনফার্ম হয়ে যায়। ইউলেও শিনিংকে ফাইনালি প্রপোজই করে ফেলে। এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন ইয়ানচি আবারও যিশুর অ্যাপার্টমেন্টের বাইরে যায়। তখনই যিশুর একটা কুরিয়ার আসে। ইয়ানচি তাই যিশুর গার্লফ্রেন্ড সেজে ওই কুরিয়ারটা অ্যাকসেপ্ট করে নেয় এবং ওই কুরিয়ারের মধ্যে নিজের লেখা একটা লেটারও রেখে দেয়। যিশু পার্সেল নেওয়ার জন্য দরজা খুললে ইয়ানচি আবারও ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু যিশু ওকে ক্লিয়ার করে বলেই দেয় সে এই ব্যাপারে ইন্টারেস্টেডই নয়। অনেকটা মন খারাপ করেই যখন ইয়ানচি বাড়ি ফিরছিল, তখনই ওর ফোনে একটা নোটিফিকেশন আসে, এই নোভেলের নতুন পার্ট আপলোড করা হয়ে গেছে। যেই আপডেটটা পড়ার জন্য ইয়ানচি বাস স্টপে বসে পড়ে। তো নোভেলের মধ্যে ইউলেকে তার ম্যানেজার অনেকটা বকাবকি করছিল তার শিনিং এর সঙ্গে রিলেশনের ব্যাপারটা নিয়ে। তখন ইউলে ওকে বলে, মাসে 8-10টা গার্লফ্রেন্ডের ব্যাপারে রুমো ছড়ানোর থেকে একটা গার্লফ্রেন্ডকে নিয়ে সিরিয়াস হওয়াটা বেশি বেটার। তাছাড়া তুমি এসব কিছু নিয়ে চিন্তা করো না, আমি আমার কাজের দিকেই বেশি ফোকাস থাকবো। সেদিন ইউলে যখন প্র্যাকটিস করতেই যায়, সেখানেই তার পুরনো ক্রাশের সঙ্গে তার দেখা হয়ে যায়, যার নাম হচ্ছে শিটিয়ান। নোভেলের এই নতুন আপডেটটা পড়ার পর ইয়ানচি অনেকটা চিন্তায় পড়ে যায়, কারণ সে তার বসকে কি বলবে। সে তো বসকে বলেছিল এইটা একটা রোমান্টিক ড্রামা, কিন্তু শিটিয়ানের এন্ট্রি হওয়ার পর যদি হঠাৎ করে নোভেলে স্যাড এন্ডিং হয়ে যায়, তো ইয়ানচি তাই ডিসাইড করেই নেয় যদি স্যাড এন্ডিং হয়ও, তবুও তার ফ্যান ফিকশনে সে ওদেরকে হ্যাপি এন্ডিং দেবে। এইটা ভাবার পর ইয়ানচি সেই ওয়েবসাইটে গিয়ে ওর ফেভারিট কাপলের ব্যাপারে লিখতে শুরু করে।
ও যখন লেখায় ব্যস্ত ছিল, হঠাৎ করে সময়টা খুব দ্রুতভাবে চলে যেতে থাকে। লেখা শেষ করার পর সে যখন আকাশের দিকে তাকায়, তখন দেখে অন্ধকার হয়ে গেছে। যেটা দেখে ইয়ানচি ভাবতে থাকে, আমি তো একটু সময়ের জন্য ফ্যান ফিকশন লিখতে বসেছিলাম, তাতে সকাল থেকে সন্ধে কি করে হয়ে গেল। তারপরেই সে ওখানে ইউলের একটা পোস্টারও দেখতে পায়। এইগুলো দেখে ইয়ানচি যখন অনেকটা কনফিউজড হয়ে যাচ্ছিল, তখনই সে দেখে বাস স্টপেই একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, যার ভেতর থেকে ইউলে এবং শিনিং বেরিয়ে আসে। ইউলে শিনিংকে বলে, তুমি এখানেই অপেক্ষা করো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। কিন্তু একটু যাওয়ার পরেই ইউলের সঙ্গে শিটিয়ানের দেখা হয়ে যায়, যাকে দেখে ইউলে অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? শিটিয়ান তখন বলে, তুমি তোমার চশমাটা আমার বাড়িতেই ভুলে এসছিলে, সেইটাই তোমাকে ফেরত দিতে এসছি। তো এত কিছু দেখার পর ইয়ানচি বুঝেই যায় সে আসলে নোবেলের মধ্যে চলে এসছে। এটা বোঝার পরেই ইয়ানচি শিনিংকে ইউলে এবং শিটিয়ানের কাছে নিয়ে যায় এবং সে শিটিয়ানকে বলে, তুমি কি জানো না, এখন ইউলের একটা গার্লফ্রেন্ড আছে, সেই গার্লফ্রেন্ডটা হলো শিনিং। শিনিংও এতে হ্যাঁ বলে, কিন্তু তারপর সে ইয়ানচিকে বলে, কিন্তু তুমি এখানে কি করছো? ওর কথা শুনে ইয়ানচি অনেকটা অবাক হয়ে ভাবে, এ আমাকে কি করে জানে। কিন্তু ওর কিছু রেসপন্স করার আগেই ওখানে সবকিছু পরিবর্তন হয়ে যায়, আর ওর সামনে নোবেল থেকে বেরোনোর একটা অপশনও চলে আসে। আসল দুনিয়াতে ফিরে আসার পরেও ইয়ানচি অনেকটা কনফিউজড ছিল যে তার সঙ্গে এসব হচ্ছেটা কি। এই ব্যাপারে ইয়ানচি তার বান্ধবী জিংকেও বলে, কিন্তু জিং ওর একটাও কথা বিশ্বাসই করতে পারেনি। আর জিং ওকে অ্যাডভাইসও দেয়, তুমি এবার নোবেল পড়াটা একটু কমিয়ে দাও, তাহলেই দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। পরের দিন অফিসে গিয়ে ইয়ানচি যখন তার কাজই করছিল, তখনই ওর বস ওর কাছে আসে আর কপিরাইটের ব্যাপারে ওকে জিজ্ঞাসাবাদও করে। তখন ইয়ানচি তার সঙ্গে যিশুর হওয়া সমস্ত কথাবার্তাগুলো তার বসকে জানিয়ে দেয়। কথাগুলো দূর থেকে ইয়ানচির রাইভাল লি জিংও শুনছিল। সে তাই তখনই বসের কাছে চলে আসে আর বসকে বলে, ইয়ানচি যখন পারছে না তখন আমি এই কাজটা করে দেব। যেটা শুনে ইয়ানচি তার বসকে বলে, না না, ওর করার দরকার নেই, আমিই করব। ওদের কথা শুনে বস বলে, তোমাদের মধ্যে যেই আগে কপিরাইট আনতে পারবে তাকেই কোম্পানি থেকে প্রমোশন দেওয়া হবে। এই কথার পরে ইয়ানচি তো অনেকটাই চিন্তায় পড়ে যায় সে যিশুকে কিভাবে মানাবে। তখনই ইয়ানচিকে যিশু ফোন করে আর যিশু ওকে ওর সঙ্গে দেখাও করতে বলে। ইয়ানচি যখন সেই কফি শপে পৌঁছায়, তখন যিশু ওর সামনে একটা বক্স রাখে, যেই বক্সের মধ্যে অনেকগুলো কাপ রাখা ছিল, যার মধ্যে একটা ভাঙাও ছিল। যিশু ওকে বলে, সেদিন তুমি আমার পারমিশন না নিয়েই এই পার্সেলটা রিসিভ করেছিলে, আর তার মধ্যে একটা কাপ ভাঙা, তার জন্য তোমাকেই এর ক্ষতিপূরণ দিতে হবে। এতে ইয়ানচির অনেকটাই মন খারাপ হয়ে যায়, কারণ সে কি ভেবে এসেছিল আর তার সঙ্গে কি হচ্ছে। ইয়ানচি যখন বাস স্টপে বসে এইসব কথাগুলোই ভাবছিল, তখনই ওর বান্ধবী ওকে ফোন করে আর বলে, নোবেলের নতুন আপডেট কি হবে তুমি জানো? নতুন আপডেটে ইউলের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার ফলে ইউলে তার স্মৃতিগুলো ভুলে যাবে। এটা শুনে ইয়ানচির অনেকটাই রাগ হয়, কারণ সে তার হিরো হিরোইনের কোনো ড্রামা ছাড়াই একটা হ্যাপি এন্ডিং চায়। ইয়ানচি মনে মনে যিশুকে বলে, তুমি তোমার নোভেলের স্যাড এন্ডিং চাও তো কি হয়েছে, আমি আমার ফ্যান ফিকশনে ওদের হ্যাপি এন্ডিং করিয়েই ছাড়বো। এইটা ভাবার পর ও আবারও সেই বাস স্টপে বসে ফ্যান ফিকশন লিখতে শুরু করে, আর আগের বারের মতো এবারও সে নোভেলের মধ্যে চলে যায়। এবার ইয়ানচি ভালোভাবেই বুঝে যায় আগের দিন ও কোনো স্বপ্ন দেখছিল না, ও সত্যিই নোভেলের মধ্যে চলে গেছিল। এরপরে ইয়ানচি লক্ষ্য করে যে শিনিং এবং শিটিয়ান এক সাইডে কথা বলছে। ঠিক তখনই ইউলে রোড ক্রস করে ওদের দিকে আসছিল, কিন্তু ইউলে তো ফোনে বিজি ছিল। যেটা দেখে ইয়ানচির মনে পড়ে, এই নোভেলে তো একটা অ্যাক্সিডেন্টের কথা আছে। এটা মনে পড়তেই সে ইউলেকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, আর ইউলেকে বাঁচানোর চক্করে ও নিজেই খুব আঘাত পেয়ে যায়। তখনই সবকিছু আবারও থেমে যায়, আর ওর কাছে লিভ করার অপশনটাও চলে আসে, কিন্তু ও লিভ না করে প্লট রিভার্সের অপশনটা চুজ করে। তাই তো এবার যখন ইউলে রোড ক্রস করছিল, ইয়ানচি ওকে বাঁচিয়ে তো নাই, সঙ্গে ওরও খুব বেশি একটা আঘাত লাগেনি। ইয়ানচি লক্ষ্য করে তার হাতে লেগে থাকা আঘাতগুলো নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ও তো এইটা ভেবে বেশি চিন্তায় পড়ে যায় যে এবারে আর লিভ করার অপশনটা আসেইনি। তাহলে সে বাড়ি কি করে ফিরবে? বাড়ি ফেরার অপশন খুঁজে না পেয়ে ইয়ানচি তো অফিসেই পৌঁছে যায়, আর অফিসে পৌঁছে ও অনেকটা শকটি হয়ে যায়, কারণ এই অফিসের সবকিছু তার রিয়েল লাইফের অফিসের মতোই। শুধু এখানে একটা জিনিসই আলাদা, কারণ এই অফিসের বস আসলে যিশু। যিশুকে দেখা মাত্রই ইয়ানচি মনে মনে ভাবে, তুমি আমার হিরো হিরোইনকে আলাদা করতে চাও, কিন্তু আমি সেটা কোনো মতেই হতে দেব না। এটা মনে করেই সে যিশুর সঙ্গে কথা বলার জন্য ওকে একটা রুমে নিয়ে যায়, আর ওকে দেয়ালের সাইডে ধরে বলে, আমি তোমাকে অনেকটা পছন্দ করি, এবার তুমি আমাকে বলো তুমি আমার ব্যাপারে কি ভাবো।
ওর কথা শুনে যিশু ওকে দূরে সরিয়ে দিয়ে বলে, একজন এমপ্লয়ি হিসেবে আমি তোমাকে অনেকটা রেসপেক্ট করলেও তুমি যদি ভাবছো যে আমার মধ্য দিয়ে তুমি কোনো শর্টকাট নিয়ে নেবে, সেটা তো আমি হতে দেব না। ইয়ানজি বারবার করে মাথা ঘুরে পড়ে যাওয়ার অ্যাক্টিং করছিল, আর সে পড়ছিল তো যিশুর ওপরেই, যেটা দেখে বারবার করে যিশু ওকে দূরে ঠেলে দিচ্ছিল। আর শিনিংকে এটাও এক্সপ্লেন করছিল, তুমি আমাদেরকে ভুল বুঝো না, আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আর ইয়ানজিকে বলে, তোমার যদি শরীর খারাপ লাগছে তাহলে তোমার হসপিটালে যাওয়া উচিত। ইয়ানজি বলে, হ্যাঁ আমি যেতে তো চাই, কিন্তু তোমাকে আমাকে নিয়ে যেতে হবে। শিনিংও তখন ওদের সঙ্গে যেতে চায়, যেটা শুনে ইয়ানজি বলে, তুমি গিয়ে কি করবে? আসলে তোমাকে তো একটা সত্যি কথা জানানোই হয়নি, আমি অনেক দিন থেকেই যিশুকে পছন্দ করি। শিনিং এটা জেনে খুশি হয়ে বলে, তাহলে তো আমার তোমাকে সাহায্য করা উচিত। এবার এইসব কিছু থেকে বিরক্ত হয়ে যিশু ইয়ানজিকে হসপিটালে নিয়ে যেতে রাজি হয়ে যায়, কিন্তু পার্কিং লটে পৌঁছানোর পর ও হসপিটালে যাবে না বলে দেয়। কিন্তু যিশু তো আগে থেকে অনেকটাই রেগেছিল, তাই সে ওকে জোর করে হসপিটালের দিকে নিয়ে যেতে থাকে। মাঝ রাস্তায় ভমিট করার বাহানা করে ইয়ানজি গাড়ি থেকে নেমে যায়। নামার পরে সে শিটিয়ান এবং ইউলেকে একসঙ্গে দেখতে পায়। তখনই ওর নোভেলের কথা মনে পড়ে যায়। এখানে একটা প্লট আছে যেখানে রিপোর্টার ওদের স্ক্যান্ডাল ছড়িয়ে দেবে, কিন্তু এইরকম কিছু হওয়ার আগে ইয়ানজি গিয়ে সেই রিপোর্টারকে ধরে ফেলে। তাই তো ওদের স্ক্যান্ডাল লিক হওয়ার আগেই সে ওদেরকে বাঁচিয়ে নেয়। এরপর ওরা 4 জন মিলে একটা রেস্টুরেন্টে খেতে যায়। কিছুক্ষণ পর ওখানে শিনিংও চলে আসে। ইউলে এবং শিতিয়ানকে একসঙ্গে দেখে তার অনেকটা মন খারাপ হয়ে যায়। এদিকে যিশু ইচ্ছে করেই শিতিয়ানকে শিনিং এর ডান্স টিচার হতে বলছিল। ইয়ানজি ভালোভাবে বুঝতে পারে যিশু এরকমটা কেন করছে। এখানেই বলে রাখি, নোভেলের যিশু আসলে শিনিংকে অনেকটা পছন্দ করে, কিন্তু যিশুর এরকম করাতে ইয়ানজির ফেভারিট কাপলের মধ্যে তো ঝামেলা বেড়ে যাবে। তাই সে ওখানে অনেক ড্রামা করে। এগুলো দেখে যিশু অনেকটাই রেগে যায়। শেষমেশ ইয়ানজি একটা জলের গ্লাস তুলে বলে, আজকেই আমি তোমার জন্য আমার মনে থাকা সমস্ত ফিলিংস গুলোকে শেষ করে ফেলবো। এইটা বলে সে যিশুর দিকে জল ছোড়ে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে সময়টা আবারও বন্ধ হয়ে গেছে। তার সঙ্গে এই নোভেল থেকে লিপ করার অপশনটাও চলে এসছে। আসল দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গেই ইয়ানজির কাছে তার বান্ধবী জিং এর ফোন আসে, যে ইয়ানজিকে জানায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার ঝামেলা হয়ে গেছে, তাই সে ইয়ানজির সঙ্গে দেখা করতে চায়। এইদিকে আমরা এটাও জানতে পারবো জিং এর বয়ফ্রেন্ডের নাম লুজি, যে আসলে যিশুর বন্ধু। যিশু এবং ইয়ানজি লুজি এবং সিং সিং এর প্রবলেমগুলোর ব্যাপারে শুনতে শুরু করে, আর সবকিছু শোনার পর ওরা দুজনেই একসঙ্গে বলে ওঠে, তাহলে কেন তোমরা ব্রেকআপ করে নিচ্ছ না? এটা শুনে জিং বলে, আরে আমাদের মধ্যে এতটাও প্রবলেম হয়নি যে ব্রেকআপ করে নিতে হবে। এদিকে লুচিও ঠিক একই কথাই বলে। তো হঠাৎ করে ওরা দুজন আবার একে অপরকে মিস করতে থাকে, তাই লুচি যিশুর সঙ্গে মিলে জিংয়ের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে জিঙ্গও ইয়ানজির সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়েছিল লুচির সঙ্গে দেখা করতে যাবে বলে। রাস্তার মাঝখানে ওদের একে অপরের সঙ্গে দেখা হয়ে যায়। লুচি এবং জিং একে অপরকে জড়িয়ে ধরে আর ওদের মধ্যেকার ভুল বোঝাবুঝি দূর করে ফেলে। যিশু যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখনই ওকে সেই কোম্পানি থেকে ফোন করে যেই কোম্পানিতে ও টি কাপের সেটটা অর্ডার দিয়েছিল। তো তারাও যিশুকে জানায় তারাই ভুল করে একটা ভাঙা কাপের সেট যিশুকে পাঠিয়ে দিয়েছিল। এর জন্য কোম্পানি থেকে ওরা কম্পেনসেটও করে দেবে। এটা শুনেই যিশু বুঝতে পারে যে এই ব্যাপারে ইয়ানজির কোনো ভুল ছিল না। তাই ও ইয়ানজির কাছে ফিরে গিয়ে তাকে বলে, তোমাকে আর টাকা পে করতে হবে না, কারণ কোম্পানির লোকেরা বলেছে এতে তাদেরই দোষ ছিল। ইয়ানজি এখানে ওকে আবারও সেই কপিরাইটের ব্যাপারে বলে, কিন্তু যিশু আবার ওকে মানা করে দেয়। যিশু যখন এবারে তার নোভেল লিখতে বসে তখন দেখে সে তার অ্যাকাউন্টে লগ ইনই করতে পারছে না। শুধু এটুকুই নয়, সে দেখে গল্পের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এগুলো দেখে সে তার এডিটরকে ফোন করে। তো এখানে আমরা জানতে পারবো ওর এডিটর আসলে জিং। সবকিছু শোনার পর জিং বলে, তুমি যদি নোভেলটা না লিখে থাকো তাহলে কে লিখেছে? আচ্ছা, আমি এই ব্যাপারে প্রোগ্রামারের সঙ্গে কথা বলে দেখব। জিং তারপর প্রোগ্রামারের সঙ্গে কথা বলার পর যিশুকে আবারও ফোন করে আর বলে, প্রোগ্রামারের কাছ থেকে জেনেছি তোমার ওয়েবসাইটে কোনো প্রবলেমই নেই, এবার তুমি লগ ইন করে দেখতে পারো। যিশু যখন আবারও লগ ইন করার চেষ্টা করে দেখেও লগ ইন করতেই পারছে না। আর ঠিক তখনই ওর স্ক্রিনের সামনে একটা নীল রঙের গর্ত দেখা যায়। এদিকে ইয়ানজি আবারও সেই বাস স্টপে বসে ফ্যান ফিকশন লিখতে বসেছিল। তো প্রতিবারের মতো এবারও ও আবারও নোভেলের দুনিয়াতে চলে যায়, কিন্তু ওর সঙ্গে এবারে যিশুও পৌঁছে গেছিল। ওরা ঠিক সেই প্লটেই পৌঁছায় যেই প্লটের টাইমেই ইয়ানজি আগের বার এই নোভেল থেকে বেরিয়ে গেছিল। তাই নোভেলের দুনিয়ায় ইয়ানজির ছোড়া জলটা এবারে যিশুর গায়েই পড়ে। যেহেতু এটা যিশুর প্রথমবার নোভেলে আসা, তাই সে তো ঠিক করে বুঝতেই পারছিল না তার সঙ্গে এসব হচ্ছেটা কি। সব থেকে বড় ব্যাপারটা ছিল, ইয়ানজি যাই ভাবছিল
তার সবকিছুই যিশু শুনতে পাচ্ছিল। ইয়ানচি রিয়েলাইজ করে জলটা যিশুর গায়ে ছুঁড়ে সে ভুল করে ফেলেছে, তাই যিশুর কাছে ক্ষমা চাইতে শুরু করে। শিনিংও তখন ওর হয়ে বলে যে ইয়ানচি আসলে এরকম কিছু করতেই চায়নি, ও একটু জেলাস হচ্ছিল আর কি। সবার কথা শুনে শুনে যিশু তো অনেকটাই কনফিউজড হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর যিশু যখন সবার নামগুলো ভালো করে শোনে, তখন সে বুঝতে পারে সে বোধহয় নোবেলের মধ্যে চলে এসছে। সবকিছু বুঝতে পারার পর যিশু ইয়ানচিকে বলে, তুমি আমাকে অফিসে নিয়ে চলো। অফিসে যাওয়ার পর যিশু ম্যানেজারের সঙ্গে কথা বলে আর ওকে সমস্ত স্টাফেদের ইনফরমেশন দিতে বলে। এদিকে ইয়ানচি তো এইটা ভেবেই পাগল হয়ে যাচ্ছিল যিশু ম্যানেজারকে কি বলছে। পরে ম্যানেজারের কাছ থেকে ও জেনে নেয় যিশু শুধুমাত্র এমপ্লয়ীদের ইনফরমেশন চাইছিল। অফিসের পর সমস্ত এমপ্লয়িরা বাড়ি চলে গেলেও ইয়ানচি ওখানেই বসে থাকে। কিছুক্ষণ পর যিশু ওর কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করে, তুমি এখান থেকে বাড়ি কি করে ফিরবে? যিশু তো ওকে রিয়েল দুনিয়াতে ফেরার কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু ইয়ানচি তো সেটা বুঝতেই পারেনি। তাই সে বলে, আমি বাড়ি যাওয়ার জন্য ইউজুয়ালি বাস নিই, না হলে মেট্রো করে যাই। যিশু ওকে বলে, তুমি ভুলেই যাও যে আমি তোমাকে কিছু বলেও ছিলাম। এইটা বলেই যিশু ওখান থেকে চলে যায়। কিন্তু ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরেও যিশু ইয়ানচির ওপর নজর রেখেছিল, কারণ সে ভালোভাবে এটা বুঝেছিল ওকে আসল দুনিয়াতে ফিরতে গেলে ইয়ানচির সাহায্য নিতেই হবে। তাই তো ইয়ানচি যেখানে যেখানেই যাচ্ছিল যিশু ওকে ফলো করছিল। যিশু ওকে বলে, তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে ড্রপ করে দেব। এটা শুনে ইয়ানচি ভাবে তার তো এখানে কোনো বাড়িই নেই। ব্যাপারটা বুঝতে পেরেই যিশু ওকে তার সঙ্গে তার বাড়িতে নিয়ে যায়। এখানে ইয়ানচির যিশুর বোন জিফেইয়ের সঙ্গে দেখা হয়। তো জিফেইয়ের কথা থেকে আমরা জানতে পারবো জিফেই আসলে ইউলেকে পছন্দ করে। তাই তো সে ইউলে এবং শিনিংকে যে কোনো উপায়ে আলাদা করতে চায়। এই ব্যাপারে সে যিশুর সাহায্যও চাইছিল। কিন্তু কথাগুলো শুনতে পেয়ে ইয়ানচির তো খুব রাগ হয়, কারণ ইয়ানচি তার নোভেলের হিরো হিরোইনদের কোনো মতেই আলাদা করতে চায় না। পরের দিন জিফেই ওদের কোম্পানিতে পৌঁছে যায় এবং একজন এমপ্লয়িকে জিজ্ঞাসা করে, শুনেছি এই অফিসের কোনো একটা মেয়ে আমার দাদাকে 10 বছর ধরে পছন্দ করে, সেই মেয়েটাকেই। তো এই কথাগুলো শুনে ইয়ানচি তো কোনো রকম লুকিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু জিফেই ওকে দেখেই ফেলে আর ওকে জিজ্ঞাসা করে, তুমি সেই মেয়েটা? জিফেই এরপর ওকে এটাও বলে, তুমি যদি ইউলে এবং জিনিংকে আলাদা করতে পারো তাহলে আমি আমার দাদাকে বলবো সে যেন তোমাকে ডেট করে। কিন্তু ইয়ানচি তো এরকমটা করবে নাই বলে দেয়। এতে জিফেই অনেকটা রেগে গিয়ে তার দাদার কাছে গিয়ে ইয়ানচির ব্যাপারে অনেক কমপ্লেন করে আর ওকে কোম্পানি থেকে বের করে দিতেও বলে। কিন্তু যিশু ইয়ানচিকে কোম্পানি থেকে বের করে দেওয়ার পরিবর্তে ইয়ানচিকে নিজের সেক্রেটারি বানিয়ে ফেলে। কিন্তু সেক্রেটারি হওয়ার মতো কোনো কাজই তো ইয়ানচি জানতো না। তাই তো সে যিশু এবং জিফেই দুজনের ওপরেই রেগে যায়। এর আগে ইয়ানচি সেদিন যিশুর জন্য কফি বানিয়ে নিয়ে যায়। যিশু কফিটা নিজে না খেয়ে ইয়ানচিকেই খেতে বলে, কিন্তু ইয়ানচি তো ইচ্ছে করেই কফিটা খারাপ করে বানিয়েছিল, তাই ওর কফিটা একটুও পছন্দ হয়নি। তাই তো সে বাকি কফিটা যিশুর জামাতেই ফেলে দেয়। এদিকে ইউলের ম্যানেজার বারবার করেই ওকে জিনিং এর সঙ্গে ব্রেকআপ করে নিতে বলছিল, কিন্তু ইউলে ওর কোনো কথাই শোনেনি। ইয়ানচির মনে পড়ে সেদিন রেস্টুরেন্টে যিশুর ওপরে জল ফেলার কারণেই লিভ অপশন এসেছিল। তাই সে এবারেও ইচ্ছে করে যিশুর গায়ে জল ফেলার চেষ্টা করে, কিন্তু এবারে নোভেল থেকে লিভ করার অপশনটা ওর কাছে আসেইনি, যেটা দেখে ও ঘাবড়ে গিয়ে যিশুর অফিস থেকে পালিয়ে যায়। এদিকে যিশু ভালোভাবেই বুঝতে পারে ইয়ানচি কেন এরকমটা করছে। তাই তো সে ইয়ানচিকে আবারও অফিসে ডেকে পাঠায় আর এক গ্লাস জল দিয়ে বলে, তুমি এটা আমার উপরে ফেলো। ইয়ানচি ভাবে যিশু বোধহয় তার উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য এইসব কিছু করছে, তাই সে জলটা ওর গায়ে না ফেলে নিজের গায়েই ফেলে। এরপরেই ইয়ানচির মনে পড়ে যে ইউলে এবং শিনিং একসঙ্গে রেস্টুরেন্টে যাবে, কিন্তু সেখানে ফ্যানেরা দেখে নেওয়ার কারণে ওদের মধ্যে আবারও ঝামেলা হবে। এটা মনে পড়তেই ইয়ানচি সেই রেস্টুরেন্টেই পৌঁছে যায়। ওকে ফলো করতে করতে যিশুও ঠিক সেই রেস্টুরেন্টেই পৌঁছায়। শিনিং এবং ইউলেকে একসঙ্গে রোমান্টিক ভাবে কেক খেতে দেখে ইয়ানচি তো অনেকটাই খুশি হচ্ছিল, আর যেগুলো বুঝতে পেরে যিশুও মনে মনে হাসছিল। তখনই ইউলের কিছু ফ্যানেরা ওখানে চলে আসে। তাই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য ইয়ানচি বলে, আমি ইউলেকে এক্ষুনি বাইরে যেতে দেখেছি। এইটা বলেই সে সবাইকে নিয়ে বাইরে চলে যায়। জিনিং এর কাছেও সেই মুভির অফার আসে যেই মুভিতে ইউলে কাজ করবে, কিন্তু যেহেতু এখানে ইউলে কাজ করবে জিনিং এতে কাজ করবে না বলে দেয়। একদিন ইয়ানচি অফিসে বসে বসে মনে মনে এই নোভেলের অথারকে খুব বকাবকি করছিল। তো যিশু যখন বুঝতে পারে যে ইয়ানচির মনে এই নোভেলের অথারের জন্য অনেকটা পরিমাণ ঘৃণা জমে আছে, তখন সে তো খুবই রেগে যায়। তাই তো সে পুরো অফিসের স্ক্রিপ্ট পড়ার দায়িত্বটা ইয়ানচিকে দিয়ে দেয়। শুধু এইটুকুই নয়, ইয়ানচিকে লক্ষ্য রাখার জন্য যিশু ওখানেই বসে থাকে। রিপোর্ট তৈরি করতে করতে ইয়ানচি তো রাত হয়ে যায়। ততক্ষণে যিশুও ঘুমিয়ে পড়েছিল।
এইটা দেখে ইয়ানচি একদম ওর কাছে গিয়ে ভাবতে থাকে এইভাবে চুপচাপ ঘুমিয়ে থাকলে যিশুকে অনেকটাই হ্যান্ডসাম লাগে। ওর মনে মনে ভাবা কথাগুলো যিশু শুনতে পেয়ে তার ঘুমটা ভেঙে যায়, কিন্তু সে কোনো রিয়াক্ট না করেই ওকে রিপোর্ট দেখাতে বলে। ম্যানেজারের কথায় ইউলে একটা অডিশন দিতে যায়, যেই অডিশনে জিনিংও গেছিল। এই অডিশনে জিনিং সিলেক্ট হয়ে গেলেও ইউলেকে রিজেক্ট করে দেওয়া হয়, আর এই ব্যাপার নিয়ে ওদের দুজনের মধ্যে ঝামেলাও হয়ে যায়। বাড়ি ফিরে যিশু দেখে জিফেই ওর বার্থডের জন্য অনেক প্রিপারেশন করে রেখেছে। এইসব কিছু দেখে যিশু অনেকটাই অকওয়ার্ড ফিল করে, কারণ যেই বোনকে এখন সে তার চোখের সামনে দেখছে সে তো বাস্তব দুনিয়াতে তার মায়ের পেটেই মারা গেছে, যার জন্য যিশু নিজেকেই দোষী মনে করে। তাই তো সে জিফেইকে বাহানা করে বলে দেয় আমার অফিসে কিছু কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে। এইটা বলেই সে অ্যাপার্টমেন্টের বাইরে চলে আসে, আর সেখানেই ওর আবারও একবার ইয়ানচির সঙ্গে দেখা হয়। ইয়ানচি ভাবে যিশু বোধহয় তার অ্যাপার্টমেন্টে যাওয়ার পাসওয়ার্ড ভুলে গেছে, তাই সে যিশুকে তার অ্যাপার্টমেন্টে ইনভাইট করে। এরপর ওরা দুজন ইনস্ট্যান্ট নুডলস এনজয় করে। একটু পরেই জিফেই ওর অ্যাপার্টমেন্টের দরজায় নক করে। দরজা খোলার পর ও জিফেই এর কাছ থেকে জানতে পারে যে জিফেই তার দাদার জন্য বার্থডে সেলিব্রেশন করতে চাইছিল। তার জন্য সে অনেক রকম খাবারও রান্না করেছিল, কিন্তু ওর দাদা কিছু না খেয়েই অফিসে চলে গেছে। তার জন্য সে কিছু খাবার ইয়ানচিকে দিয়ে যায়। কিন্তু এগুলো দেখে ইয়ানচি ভাবতে শুরু করে যে যিশুর বোন যদি বাড়িতেই আছে, তাহলে যিশু বাড়ি না ফিরে এখানে কেন বসে আছে। তো এরপর যিশুর বার্থডে সেলিব্রেট করার জন্য ইয়ানচি একটা রেস্টুরেন্টে যায়, যেখানে গিয়ে যিশু দেখতে পারে ইউলে এবং শিটিয়ান ওই রেস্টুরেন্টে বসেই ড্রিঙ্ক করছে। এটা দেখার পর সে ইয়ানচিকে নিয়ে ওখান থেকে চলে যাবেই বলছিল, কারণ সে ভালো করেই জানে ইয়ানচি যদি ওদের দুজনকে একসঙ্গে দেখতে পায় তাহলে ইয়ানচি নিশ্চয়ই ওদের কাছে পৌঁছে যাবে। কারণ এতদিনে যিশুও বুঝে গেছিল ইয়ানচি আসলে জিনিং এবং ইউলেকে এক করতে চাইছে, কিন্তু ওর অনেকটা ফোর্স করার পরেও ইয়ানচি ওই রেস্টুরেন্ট থেকে কোথাও যায়নি। তাই যিশু এমন একটা টেবিল চুজ করে যেখানে বসলে ইয়ানচি, ইউলে বা শিটিয়ান কাউকেই দেখতে পাবে না। কিন্তু ডিনার শেষে রেস্টুরেন্ট থেকে বেরোনোর পথে ইয়ানচি ওদের দুজনকে দেখতেই পেয়ে যায়। তাই সে তখনই গিয়ে ইউলে এবং শিটিয়ানকে আলাদা করে এবং ইউলেকে বলে সে যেন শিনিংকে ফোন করে এখানে ডেকে নেয়। তখনই সে ইউলের কাছ থেকে জানতে পারে যে ওর এবং শিনিং এর মধ্যে ঝামেলা হয়ে গেছে, আর এখানেই সবকিছু আবারও একবার থেমে যায়। ইয়ানচি এবং যিশু নিজেদের দুনিয়ায় ফিরে যায়। রিয়েল লাইফে ইয়ানচি যখন অফিসে পৌঁছায় তখনও জানতে পারে লিনচিয়ান আজকে বসের কাছে যিশুর কাছ থেকে কপিরাইট আনার ব্যাপারে কথাবার্তা বলতে গেছে। এটা জানার পরে ইয়ানচিও অফিসে পৌঁছে যায়। সে বসকে বলে তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, আমি যিশুর কাছ থেকে অবশ্যই কপিরাইট আনবো। যেটা শুনে লিনচিন বলে আমি যিশুকে ছোটবেলা থেকেই জানি, কারণ আমি হাই স্কুল পর্যন্ত ওর সঙ্গেই পড়াশোনা করেছি। ওর কথা শোনার পর বস বলে তোমাদের দুজনের মধ্যে যে যিশুর কাছ থেকে কপিরাইট আনতে পারবে আমি তাকে রেগুলার এমপ্লয়ি করে দেব। সেই দিন যখন লিনচিন যিশুর সঙ্গে দেখা করতে যায়, ইয়ানচিও তার হুলিয়া পরিবর্তন করে সেখানে পৌঁছে যায়, কিন্তু যিশু ওকে দেখে ঠিক চিনেই ফেলে। এখানে যিশু এবং লিনচিনের কথাবার্তা থেকে আমরা জানতে পারবো লিনচিন আসলে যিশুর এক্স। তাই যিশু লিনচিনের সঙ্গে ঠিক করে কথাবার্তাও বলছিল না। সে তো শেষমেশ এটাও বলে দেয় আমি আমার নোভেলের কপিরাইট তোমাকে বা ইয়ানচি কাউকে দিতে চাই না। ওখান থেকে চলে যাওয়ার আগে সে ইয়ানচিকে বলে এইভাবে লুকিয়ে লুকিয়ে কারোর কথাবার্তা শোনাটাও ঠিক দেখায় না। ইয়ানচি কপিরাইট নেয়ার জন্য এতটাই তাড়াহুড়োই ছিল যে পরের দিন থেকে সে যিশুর অ্যাপার্টমেন্টের বাইরেই ঘোরাঘুরি করত। একদিন একটা আন্টি যিশুকে দেখে ওকে বলে এ তোমার গার্লফ্রেন্ড তো, দেখো তোমাকে কত ভালোবাসে, তাই তো রোজই এখানে আসে। সেদিন কিছু বাচ্চার ওয়াটার গান নিয়ে খেলার ফলে ইয়ানচি এবং যিশুর দুজনেরই জামাকাপড় ভিজে যায়। তাই তো যিশু ইয়ানচিকে তার সঙ্গে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। এখানে সুযোগ বুঝে ইয়ানচি আবারও কপিরাইটের ব্যাপারে বললে যিশু ওকে বলে আমি একবার আমার নোভেলটা কমপ্লিট করি, তারপরে ভাববো তোমাকে এর কপিরাইট দেবো কিনা। আজকের পুরো ব্যাপারটা ইয়ানচি তার বান্ধবী জিংকে জানায়। জিং সবকিছু শোনার পর বলে তুমি একটা কাজ করো, তুমি নিজেই যিশুর গার্লফ্রেন্ড হয়ে যাও। যদি তুমি এরকমটা করো তাহলে এরপর থেকে তোমাকে লিনচিনের ব্যাপারে আর ভয় করতে হবে না, কারণ তুমি যিশুর গার্লফ্রেন্ড হয়ে গেলে কপিরাইটটাও যিশু নিশ্চয়ই তোমাকেই দেবে। তাছাড়া যিশুর নোভেলের আপডেটগুলো তুমি তাড়াতাড়ি জানতে পারবে। পরের দিন যখন যিশু জগিং করতে চায়, ইয়ানচিও ওর সঙ্গে জগিং করতে শুরু করে, আর যিশু যাই করছিল ইয়ানচি ওকে কপি করতে থাকে, কিন্তু তবুও যিশু ওকে বারবার করে ইগনোর করে। পরের দিন লিনচিং আবারও যিশুর সঙ্গে দেখা করে কপিরাইটের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু যিশু ওকে কপিরাইট দিতে মানা করে দেয়। পরের দিন যিশু যখন ক্যাম্পিং করতে যায় সেখানে ইয়ানচিও পৌঁছে গেছিল। আসলে ইয়ানচি যিশুর এই ক্যাম্পিং এর ব্যাপারটা লুচির কাছ থেকেই জেনে নিয়েছিল।
যিশুর ওর সঙ্গে ক্যাম্পিং করার ইচ্ছে না থাকলেও ও বাধ্য হয়ে ক্যাম্পিংটা করে, কারণ সেদিন ওখানেই লিনচিন তার বয়ফ্রেন্ডের সঙ্গে ক্যাম্পিং করতে গেছিল। এখানে যিশু এবং ইয়ানজি নিজেদের মধ্যে অনেকটাই এনজয় করে। বাড়ি ফিরে যিশু যখন আবারও নোভেল আপডেট করতে বসে, তখনই ওর ল্যাপটপের স্ক্রিনের মধ্যে নীল রঙের হোলটা আবারও চলে আসে। তাই তো যিশু এবং ইয়ানজি আবারও একসঙ্গেই নোভেলে চলে যায়। ওরা সেই প্লটেই পৌঁছেছিল যেখানে আগের বার ইউলে এবং শিনিং এর মধ্যে ঝামেলা হয়ে গেছিল। নোভেলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ইয়ানজি ভাবে যে শিনিংকে ফোন করে সে বলে দেবে ইউলের সঙ্গে তার ভুল বোঝাবুঝি দূর করে ফেলার জন্য। কথাগুলো যিশুও শুনতে পাচ্ছিল, তাই তো সে ফোন করার বাহানা করে ইচ্ছে করে নিজের ফোনটাকে ম্যানহোলে ফেলে দেয়। এরপর সে ফোন করার জন্য ইয়ানজির ফোনটা চায়, আর সে ইয়ানজির ফোনটাকেও ম্যানহোলেই ফেলে দেয়। যেটা দেখে ইয়ানজি তো ওর উপর অনেকটাই রাগ করে। ভুল বোঝাবুঝি বাড়তে বাড়তে ইউলে এবং শিনিং এর মধ্যে তো ব্রেকআপই হয়ে যায়। যেটা জানার পর ইয়ানজি তো খুবই কান্নাকাটি করতে থাকে। সে সবকিছুর জন্য যিশুকেই দোষারোপ করে, আর এটাও বলে তুমি রিয়েল লাইফেও আর এখানেও সব জায়গাতেই আমাকে বিরক্ত করো। এবারও এতটা কান্নাকাটি করছে দেখে যিশু ওর দিকে এগিয়ে যায় আর ওকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বলো যে এমন কি করব যা করলে তুমি আর আমার উপর রাগ করবে না। ইয়ানজি তখন বলে তুমি আমার কাপলদের মধ্যে আবারও সবকিছু ঠিক করে দাও। যিশু বলে তোমার কি মনে হয় আমার জন্যই ওদের মধ্যে সমস্যা হচ্ছে? ইয়ানজি এতে হ্যাঁ বললে যিশু বলে ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি এরপর আমি আর ওদের মাঝখানে কখনোই পড়বো না। এটা শুনে ইয়ানজি অনেকটা খুশি হয়ে যিশুকে জড়িয়ে ধরে। যিশু ওকে দূরে করার চেষ্টা করলে দেখা যায় ইয়ানজির চুল যিশুর শার্টের বাটনে আটকে গেছে। ঠিক সেই মুহূর্তেই ম্যানেজার অফিসে আসে, তাই তাড়াহুড়ো করতে গিয়ে ইয়ানজি তো যিশুর ওপরেই পড়ে যায়। এবার এরকম একটা সিচুয়েশন দেখে ম্যানেজার চলে যাবেই ভাবছিল, কিন্তু যিশু ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন ম্যানেজার বলে শিনিংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শোনা মাত্রই ইয়ানজি ম্যানেজারের সঙ্গে মিলে ইউলের সঙ্গে দেখা করতে যায়, যাতে সে তাকে বলতে পারে যে শিনিংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এইদিকে আমরা শিনিংকে দেখব যে একটা মুভি থিয়েটারে বসেছিল। ঠিক সেখানেই যিশুও পৌঁছে যায়। যিশু ওকে বলে তুমি তো ভালো করেই জানো ইউলে তোমাকে এতটাও পছন্দ করে না, তাও তুমি কেন ওর ওপর গিভ আপ করছো না? শিনিং ওকে বলে তুমি জীবনে বোধহয় কাউকে কোনোদিন ভালোই বাসোনি। যদি তুমি ভালোবাসতে তাহলে তুমি এই কথাটা আমাকে বলতেই পারতে না। ভালোবাসা যদি ভেবেচিন্তে করা যেত তাহলে কি কেউ ভালোবাসায় কষ্ট পেত? তো ওদেরকে দূর থেকে ইয়ানচিও দেখতে পাচ্ছিল, তাই যিশুর আর কিছু বলার আগেই ইয়ানচি সেখানে পৌঁছে যায় আর যিশুকে নিয়ে ওখান থেকে চলেও যাবে ভাবছিল। ঠিক তখনই ওখানে ইউলে চলে আসে, যে শিনিং এর সঙ্গে কথাবার্তা বলে তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি দূর করে ফেলে। এইসব কিছু দেখে ইয়ানচির তো অনেকটাই ভালো লাগে। পরের দিন যখন ওরা কোম্পানিতেই ছিল তখন জানতে পারে শিনিং এর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই ইউলে ওর কেয়ার করার জন্য হসপিটালে পৌঁছে যায়। কিন্তু ইউলের কাছে তখনই সিটিএন এর টেক্সট আসে, যে ইউলেকে জানায় তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু তার কাছে থাকার মতো কেউই নেই। এই টেক্সটটা দেখার পর ইউলে তখনই সিটিএন এর কাছে পৌঁছে যায়। এবার এইসব কিছু দেখে ইয়ানচি তো অনেকটাই রেগে যায়, কিন্তু তবুও সে তার রাগটাকে কোনো রকম কন্ট্রোল করে ইউলেকে বলে তুমি এখন শিনিং এর কাছে যাও, সিটিএন এর খেয়াল আমিই রেখে নেব। ইয়ানচি যতই ওদের মধ্যে সবকিছু ঠিক করার চেষ্টা করুক না কেন, কিছু না কিছু ঝামেলা হয়েই যাচ্ছিল। আর পরের দিনই সেরকমই একটা বড় ঝামেলা হয়ে যায়। ইউলে এবং শিনিং এর একটা স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়, যেখানে ওরা মুভি প্রমোশন করার জন্য একে অপরের সঙ্গে রিলেশন রাখার কন্ট্রাক্ট করেছিল। এইসব কিছুর জন্য শিনিং এবং ইউলে আরো একবার কথা বলে। এখানে ইউলে শিনিং এর কাছে ক্ষমা চায়, কারণ সেই তার চ্যাট রেকর্ডটা ডিলিট করেনি, যার জন্য এত বড় সমস্যা হয়ে গেছে। কিন্তু শিনিং বলে কোনো ব্যাপার নয়, তুমি সবকিছুর দোষ আমার উপরেই দিয়ে দিও। ওর আরো কিছু বলার আগেই ইউলের কাছে সিটিএন এর ফোন চলে আসে, তাই সে আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। ব্যাপারটা যখন ইয়ানচি জানতে পারে সে ইউলেকে আটকাতে যায়, কিন্তু ইউলে ওকে বলে সিটিএন আমার সেই সময় সাহায্য করেছে যে সময় কেউই আমার পাশে ছিল না, তাই সিটিএন এর খারাপ সময়ে আমাকে তো ওর পাশে থাকতেই হবে। এইটা বলে ইউলে তো ওখান থেকে চলে যায়। ইয়ানচি যখন পার্কিং লটেই ছিল তখনই একজন মিস্টেরিয়াস লোক ওর সঙ্গে আড়াল থেকে কথা বলতে শুরু করে। ওকে বলে তুমি যদি শিনিং এবং ইউলেকে এক করতে চাও তাহলে তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। কিন্তু ইয়ানচি ওর কথাকে ইগনোর করে দিয়ে ওখান থেকে চলে যায়। তো এই পার্কিং লটে আমরা একজন মাস্ক পরা লোককে দাঁড়িয়ে থাকতে দেখবো। এইদিকে আমরা এটাও জানতে পারবো এইসব কিছু আসলে সিটিএন করেছিল। সেই ইউলের ফোন থেকে স্ক্রিনশট নিয়েছিল আর সেটাকে অনলাইনে ভাইরালও করেছিল। ইউলে এরপর শিনিং এর সঙ্গে আবারও দেখা করে, কারণ শিনিং এটা অ্যানাউন্স করে দিয়েছিল সে ইউলের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। ইউলে ওর কাছে ক্ষমা চেয়ে বলে তুমি আমাকে আর একটা সুযোগ দাও, কিন্তু শিনিং ওকে বলে তুমি সবকিছু ভুলে গিয়ে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো।
সেদিন ইয়ানচির কাছে যিশুর একটা টেক্সট আসে। যিশু ওকে একটা ফাউন্টেনের কাছে দেখা করতে বলে। ইয়ানচি সেখানে পৌঁছালে যিশু ওকে কল করে আর বলে, তুমি কোথায় আছো, কেন আমাকে এখানে দেখা করতে বলেছো? এটা শুনে ইয়ানচি অবাক হয়ে বলে, আরে তুমিই তো আমাকে দেখা করতে বললে। এরপরে যিশু ইয়ানচিকে ফাউন্টেনের কাছে দেখতে পেয়ে যায়, কিন্তু সে এটাও লক্ষ্য করে একটা মাস্ক পরা লোক ইয়ানচির ওপর হামলা করতে চাইছে। তাই যিশু দৌড়ে গিয়ে ইয়ানচিকে সাহায্য করে। তো এই ব্যাপারের জন্য যিশু অনেকটা ঘাবড়ে গিয়েছিল, তাই সে ইয়ানচিকে জড়িয়েই ধরে। ঠিক এরপরেই ইয়ানচির সামনে এই নোভেল থেকে লিভ করার অপশনটা চলে আসে। ইয়ানচি ক্লিক করলেই ওরা রিয়েল লাইফে পৌঁছে যায়। কিন্তু এখানে ফেরার পর যিশু জানতে পারে ওর ওপর প্ল্যাগারিজমের কেস হয়েছে। কেউ এটা দাবি করছে যিশু নাকি কারোর ফ্যান ফিকশন থেকে গল্প চুরি করে তার নিজের গল্পে লিখছে। এইটা জানার পর যিশু অনেকটাই চিন্তায় পড়ে যায়। সে এই ব্যাপারে লুচি এবং বাকিদের সঙ্গে আলোচনাও করে, যাতে সেই লোকটিকে ধরতে পারে যেই লোকটি যিশুর আইডি চুরি করে ওখান থেকে গল্প আপলোড করছে। ইয়ানচি অফিসে পৌঁছালে বস ওকে বলে ওরা অন্য কোনো স্টোরির ওপর কাজ করবে, কারণ যিশুর ওপর প্ল্যাগারিজমের কেস হচ্ছে। এইটা শুনে ইয়ানচির অনেকটাই মন খারাপ হয়ে যায়, কারণ ওর মনে হয় ওর ফ্যান ফিকশন লেখার জন্যই হয়তো যিশুর জীবনে এতটা প্রবলেম হচ্ছে। তাই সেদিন রাতেই ও যিশুর সঙ্গে দেখা করে আর সবকিছুর জন্য ওর কাছে ক্ষমাও চেয়ে নেয়। কিন্তু যিশু তো ওর ওপর একটুও রাগ করেনি, কারণ যিশু ভালোভাবেই জানে ইয়ানচি তার সঙ্গেই নোভেলের মধ্যে ছিল। ইয়ানচি যিশুকে বলে, একটা কাজ করলে হয়, সবাইকে আমি এটা জানিয়ে দিচ্ছি ওই ফ্যান ফিকশনগুলো আসলে আমিই লিখতাম। কিন্তু যিশু ওকে এরকমটা করতে বারণ করে দেয়। সেদিন রাতে যিশুর সঙ্গে দেখা করতে লিনচিয়ান আসে, কিন্তু যিশু ওর কোনো কথা শুনতে রাজিই হচ্ছিল না। ওদের কথাবার্তাগুলো আড়াল থেকে ইয়ানচিও শুনতে পাচ্ছিল। তাই সেদিন রাতেই সে লুচিকে ডেকে পাঠায় আর ওকে জিজ্ঞাসা করে যিশু এবং লিনচিয়ানের মধ্যে কেন ব্রেকআপ হয়ে গেছিল। লুচি তখন বলে, কারণ লিনচিয়ান যিশুর প্রজেক্টের তথ্য চুরি করে সেটা শেন হ্যাংকে দিয়ে দিয়েছিল। শেন হ্যাং মানে যে এখন ওর বয়ফ্রেন্ড, তাকে দিয়েছিল, যেই ব্যাপারটা যিশুও দেখে নিয়েছিল। তাই তো যিশুই লিনচিয়ানের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল। শুধু এটুকুই নয়, যিশু যেই ব্যাপারে রিসার্চ করছিল তার থিসিস পেপার জমা দেওয়ার আগেই শেন হ্যাং যিশুর লেখা থিসিস পেপার জমা দিয়ে দিয়েছিল। সঙ্গে সে এটাও বলেছিল এই থিসিস পেপারটা যে আমার, তার জন্য আমার কাছে একটা উইটনেসও আছে। আর যেই উইটনেসটা ছিল ইয়ানচি নিজেই। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো ইয়ানচিও ওদের সঙ্গে একই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করত। ইয়ানচি যখন লাইব্রেরিতে ছিল তখনই সে একটা থিসিস পেপার আর ইউএসবি পড়ে থাকতে দেখে। সেটা তুলে নিয়ে ও যখন একটু এগিয়ে যায়, শেন হ্যাং ওর কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করে সে কোনো ইউএসবি এবং থিসিস পেপার পেয়েছে নাকি। এতে ইয়ানচি হ্যাঁ বলে, আর তারপর সে থিসিস পেপার এবং ইউএসবিটা শেন হ্যাংকেই দিয়ে দেয়, কারণ তখন লাইব্রেরিতে আর কেউ ছিলও না। শেন হ্যাংয়ের থিসিস পেপার জমা দেওয়ার পরে যখন যিশু ওর ব্যাপারে কমপ্লেন করেছিল, তখন শেন হ্যাংয়ের হয়ে ইয়ানচি সাক্ষী দিয়েছিল। এইসব কথা মনে করার পর ইয়ানচি তো অনেকটাই কষ্ট পায়, কারণ আরো একবার তার জন্যই যিশুর জীবনে এত বড় ক্ষতি হয়ে গেছিল। এই ঘটনার পরে যিশু পড়াশুনোও ছেড়ে দিয়েছিল। ইয়ানচি পরে তিনি যিশুর কাছে গিয়ে ওইসব ব্যাপারগুলোর জন্য ক্ষমা চেয়ে নেয়। যিশু ওকে বলে, সেই সময় তুমি কিছু জানতেই না, তাই তো তুমি সেটাই করেছো যেটা তোমার ঠিক মনে হয়েছে। এরপর ইয়ানচি যেই ওয়েবসাইট থেকে ফ্যান ফিকশন লেখে সেখান থেকেই সবাইকে জানিয়ে দেয় যে যিশু ওর কোনো কন্টেন্টই চুরি করেনি। এটা দেখার পর যিশুর কিছু লয়াল ফ্যানেরা যিশুর ব্যাপারে অনেক ভালো ভালো কমেন্টই করে। ইয়ানচিও যিশুকে এটা টেক্সট করে, আমিও তোমার নোভেলে আর ইন্টারফেয়ার করব না, কারণ আমি তো জানিই না তুমি নোভেলের শেষে কি লিখতে চলেছ। তাই তোমার নোভেল শেষ হওয়া পর্যন্ত আমি তোমার জন্য ওয়েট করব, মানে আমি আর ততদিন পর্যন্ত কোনো রকম ফ্যান ফিকশনই লিখব না। টেক্সটটা দেখার পরেও যিশু ওকে কোনো রিপ্লাই দেয়নি। এইদিকে লুচি ইয়ানচিকে বলে, আমার মনে হচ্ছে এবারেও এইসব কিছু শেন হ্যাংই করেছে। রাতে লুচি যিশুকে ফোন করে আর বলে ইয়ানচিকে বাড়ি নিয়ে যেতে, কারণ ইয়ানচি প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ফেলেছে। এটা ভাবতে ভাবতেই যে যিশু ওর টেক্সটের কোনো রিপ্লাই দেয়নি। এরপর যিশুই ওকে রেস্টুরেন্টে পিক করতে যায়। বাড়ি ফেরার পথে ইয়ানচি যিশুকে কিসও করে। শুধু এটুকুই নয়, বাড়ি যাওয়ার পরেও সে যিশুকে অনেকটাই জ্বালাতন করে। এরপর যিশু কোনো রকম করে ইয়ানচিকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে যখন ইয়ানচির ঘুম ভাঙে আর সে নিজেকে যিশুর বাড়িতে দেখতে পায়, তখন তার আগের দিন রাতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। ও যখন মনে করে যে ও যিশুকে কিস করেছিল, এইটা ভেবে ও অনেকটা অকওয়ার্ড ফিল করে যিশুর বাড়ি থেকেই বেরিয়ে যায়। যিশুর মনেও ইয়ানচির জন্য একটু একটু করে ফিলিংস তৈরি হয়ে গেছিল। সে তো এবার ইয়ানচিকে মিস করতেও শুরু করেছিল। তাই সে একদিন ইয়ানচিকে টেক্সট করে আর ওকে দেখা করতেও বলে। পরে তিনি ওরা খুব সুন্দরভাবে রেডি হয়ে একে অপরের সঙ্গে দেখা করতে যায়।
যেখানে ওরা একসঙ্গে খুব সুন্দর সময় কাটায়। পরের দিন ইয়ানচি অফিসে গেলে তার একজন কলিগ তাকে রিকোয়েস্ট করে সে যেন সেই কলিগের বদলে একটা ব্লাইন্ড ডেটে যায়। এভাবেই ইয়ানচির সাহায্য নিয়ে সেই কলিগ তার ব্লাইন্ড ডেটকে রিজেক্ট করে দেবে। তো ওই কলিগের কথা মতো ইয়ানচি পরের দিন ব্লাইন্ড ডেটে পৌঁছায়, আর সেখানে গিয়ে ওই রেস্টুরেন্টেই সে যিশুকে বসে থাকতে দেখে। ইয়ানচি তো প্রথমে ভেবেই নেয় যে যিশুর সঙ্গেই বোধহয় তার আজকে ব্লাইন্ড ডেট, কিন্তু পরে ওই কলিগের কাছ থেকে জানতে পারে যিশু নয়, ওর অন্য কারোর সঙ্গেই আজকে ব্লাইন্ড ডেট আছে। এদিকে যিশু যখন দেখে ইয়ানচি অন্য কারোর সঙ্গে ব্লাইন্ড ডেটে এসেছে, তখন সে একটু জেলাস ফিল করে আর মন দিয়ে ওদের কথাবার্তা শুনতে শুরু করে। ব্লাইন্ড ডেটের লোকটি ইয়ানচিকে যিশুর নোভেলের প্ল্যাগারিজমের ব্যাপারে অনেক কথা বলতে থাকে, যেগুলো শুনে ইয়ানচির অনেকটা খারাপ লাগে। তাই সে লোকটিকে বলে, তুমি যিশুর ব্যাপারে ঠিক করে কিছু জানো না, তাই তুমি ওর ব্যাপারে এসব কথা বলতেও পারো না। তো এইসব কথাগুলো আবার যিশুর অনেকটাই ভালো লাগে, তাই সে ইয়ানচির সঙ্গে কথা বলতে চায়। কিন্তু রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলেই প্রথমে যিশু ইয়ানচিকে অনেকটাই বকাবকি করে। ওকে জিজ্ঞাসাও করে, তুমি কি এত তাড়াতাড়ি বিয়ে করে নিতে চাইছো যে ব্লাইন্ড ডেটের জন্য চলে এলে? ইয়ানচি তখন যিশুকে সব সত্যিটাই বলে, মানে সে যে তার কলিগের হয়ে ব্লাইন্ড ডেটে এসেছিল সেটাই বলে ফেলে। এবার কথা বলতে গিয়ে ইয়ানচি তো যিশুর হাতটাই ধরে ফেলেছিল, আর ঠিক সেই সময় জিং ওখানে চলে আসে। আর ওদের দুজনকে এইভাবে দেখে জিজ্ঞাসাও করে যে তোমরা দুজন কি এখন রিলেশনে আছো? এই কথার উত্তরে যিশু স্মাইল করে। পরের দিনই যিশু ইয়ানচিকে একটা ট্রিপে ইনভাইট করে, যেখানে লুচি এবং জিংও ছিল। কিন্তু ওরা যেখানে বেড়াতে গিয়েছিল সেখানেই লিনচিং এবং শেনহ্যাংও পৌঁছে গেছিল। এরপর হোটেলে যখন ওরা খাবার খেতে যায়, তখন প্রথমবারের জন্য যিশু ইয়ানচির অনেকটাই প্রশংসা করে যে ইয়ানচিকে অনেকটা সুন্দর দেখাচ্ছে। ইয়ানচি ওয়াশরুমে চলে গেলেই সেই সুযোগে ওখানে লিনচিন চলে আসে, যে যিশুকে বলে সে যিশুকে এখনো ভুলতে পারেনি আর যিশুর সঙ্গে আবারও রিলেশনে আসতে চাইছে। ততক্ষণে ওখানে ইয়ানচিও চলে এসেছিল, যে দূর থেকে এইসব কিছু দেখছিল, আর তার পেছনে শেনহ্যাংও। যিশু লিনচিনকে বলেই দেয় যে সে এখন লিনচিনকে ঘৃণা করে, কিন্তু এই কথাটা শোনার আগেই ইয়ানচি ওখান থেকে চলে যায়। এইদিকে এইসব কিছু দেখে শেনহ্যাংয়ের তো অনেকটাই রাগ হয়। ইয়ানচি সমুদ্রের পাড়ে গিয়ে যিশুর ব্যাপারে বিড়বিড় করে কথা বলতে থাকে। ঠিক সেই সময়ই একটা মাস্ক পরা ছেলে এসে ওকে সমুদ্রে ধাক্কা দেয়, আর এটাই হচ্ছে সেই সিনটা যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। ইয়ানচি দেখে সে নোভেলের দুনিয়াতেই পৌঁছে গেছে। সে সেখানে পৌঁছেই শিনিংকে জিজ্ঞাসা করে তার ইউলের সঙ্গে সবকিছু ঠিক হয়েছে নাকি। শিনিং ওকে জানায় সে এখন ইউলেকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। ততক্ষণে সেই নোভেলে যিশুও পৌঁছে গেছিল, যে গিয়েই ইয়ানচির অনেকটা কেয়ার করতে থাকে। নোভেলে আসার পরেই ইয়ানচির একটাই মিশন হয়ে গেছিল যে সে শিনিং এবং ইউলেকে কি করে এক করবে। ও যখন শিনিং এর সঙ্গে যাবেই ভাবছিল, যিশু ওকে আটকে দেয়। ততক্ষণে ইউলেও শিনিং এর কাছে চলে আসে, আর ওরা দুজন কথাবার্তা বলে নিজেদের মধ্যেকার দূরত্ব মিটিয়ে নেয়, যেটা দেখে ইয়ানচি তো অনেকটাই খুশি হয়। এদিকে ইয়ানচি লক্ষ্য করে যিশু ওর সঙ্গে কেমন একটা অদ্ভুত আচরণ করছে। যিশুকে দেখে মনে হচ্ছে সে যেন ইয়ানচিকে পছন্দ করে। এবার ইয়ানচি পড়েছে মহাবিপদে, কারণ সে তো বাস্তব দুনিয়ায় যিশুকে পছন্দ করে, তাহলে নোভেলে যিশুকে সে কি করে পছন্দ করতে পারে? এইসব কিছু ভেবে ভেবে ইয়ানচির তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। পরের দিন যিশু অফিসে পৌঁছালে জানতে পারে ইয়ানচি ওর কোম্পানি থেকে রিজাইন করে দিয়েছে। যিশু তখনই তাই ইয়ানচিকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাস্তায় যখন আরেকটু হলে ইয়ানচিকে একটা গাড়ি ধাক্কা দিতেই যাচ্ছিল, তখন যিশু চিৎকার করে ইয়ানচিকে ইয়ানচি বলে ডাকে, যেটা শুনে ইয়ানচি অনেকটা শকড হয়ে যায়, কারণ নোভেলের দুনিয়ায় তাকে সবাই চি বলে ডাকে। তাহলে যিশু কি করে ওর আসল নাম জানতে পারে? এখানেই যিশু ইয়ানচিকে সমস্ত সত্যিটাই জানিয়ে দেয়, যে সেও ওরই মতো রিয়েল লাইফ থেকে নোভেলের দুনিয়াতে চলে এসেছে। পরে তিনি ওরা দুজন একটা অ্যামিউজমেন্ট পার্কে যায়, যেখানে ওরা দুজন নিজেদের মধ্যে খুব এনজয় করতে থাকে। ইয়ানচি লক্ষ্য করে যে এখানে ইউলে এবং শিনশিনেরও শুটিং চলছে, তো ওদেরকে একসঙ্গে অনেকটা খুশিতে দেখে ইয়ানচিও অনেকটা খুশি হয়। কিছুক্ষণ পর সেও ওই সুইমিং পুলে মজা করতে চলে যায়। ইয়ানচিকে এইভাবে এনজয় করতে দেখে দূর থেকে যিশু স্মাইল করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে ইয়ানচিকে কেউ পা ধরে জলের নিচে টানে। ইয়ানচি ডুবে যাচ্ছে দেখে যিশু তখনই ওকে বাঁচাতে চলে যায়, আর পাগলের মতোই জলের মধ্যে ওকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে ইয়ানচিকে খুঁজেও পেয়ে যায়। ইয়ানচির জন্য যিশুকে এতটা চিন্তা করতে দেখে ইয়ানচিও ওকে হাসানোর জন্য বলে, জলের মধ্যে যখন আমি ছিলাম তখন সুইমিং পুলের জল আমি অনেকটা খেয়ে ফেলেছি। কথা বলতে বলতেই ওরা দুজন আবারও আলাদা হয়ে যায়। এবার যিশু বুঝেই নেয় যে ওদের বাস্তব দুনিয়ায় ফেরার সময় চলে এসেছে।
তাই সে ইচ্ছে করেই ইয়ানজিকে জড়িয়ে ধরে আর ওকে কিসও করে। তো বাস্তব দুনিয়াতে যিশু ইয়ানজিকে সমুদ্রের পাড়ে খুঁজতে এসেছিল। ঠিক সেই জায়গাতেই সে ফিরে আসে। এইখানে সমুদ্রের পাড়ে সে ইয়ানজির ফোনটা পড়ে থাকতেও দেখে। তাই সে বুঝতেই পারে ইয়ানজির সঙ্গে কি হয়েছে। তাই তো সে তখনই সমুদ্রে ঝাঁপ দেয় আর ইয়ানজিকে সমুদ্র থেকে তুলে আনে। এখানে অনেক চেষ্টা করার পর সে ইয়ানজির জ্ঞানও ফিরিয়ে আনে। ওদেরকে এই অবস্থায় লিনচিনও দেখে। তো ওরা দুজনেই ভালোভাবে বুঝে গেছিল যে ওদের সঙ্গে এইসব কে করছে, সেটা যে সেনহ্যাং ছাড়া আর কেউ নয় সেটা ওরা ভালো করেই বুঝে ফেলে। তাই ওরা 4 জন মিলে সেদিন সেনহ্যাংয়ের বিরুদ্ধে প্ল্যানিং করে। প্ল্যানিংটা ছিল যিশু সেনহ্যাংয়ের সঙ্গে ডিনার করতে ব্যস্ত থাকবে আর সেই সুযোগে এরা 3 জন মিলে সেনহ্যাংয়ের রুমে পৌঁছে গিয়ে ওর কম্পিউটার থেকে যিশুর আইডিটাকে আবারও ফিরিয়ে আনবে। প্ল্যানিং অনুযায়ী ওরা কাজ করতে শুরু করে দেয়। আর অনেকটা চেষ্টা করার পর ইয়ানজি সেনহ্যাংয়ের ডেস্কটপ থেকে যিশুর আইডিটাকে ফিরিয়েই নেয়। এদিকে সেনহ্যাংয়েরও সন্দেহ হচ্ছিল যে এরা নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং করেছে, তাই সে তাড়াহুড়ো করে নিজের রুমে ফিরে যায়। কিন্তু ওর সেখানে পৌঁছানোর আগেই ইয়ানজি লুকিয়ে পড়েছিল, যেখান থেকে যিশুই ওকে নিয়ে চলে যায়। সেদিন রাতে ওরা সবাই মিলে খুব ড্রিঙ্ক করে ফেলে। তো অনেকটা নেশা করে নেওয়ার পর যিশু ইয়ানজিকে ফাইনালি প্রপোজ করেই ফেলে। এতে ইয়ানজি অনেকটাই খুশি হয়ে যায়। আনন্দে ওরা একে অপরকে কিসও করে। এইসব কিছু দূর থেকে সেনহ্যাংও দেখছিল, যেগুলো দেখে তার মোটেও ভালো লাগেনি। আসলে সেনহ্যাং যিশুকে ইউনিভার্সিটির সময় থেকে খুব হিংসে করে। এতটাই যিশুকে হিংসে করত যে যিশুর গার্লফ্রেন্ড লিনজিনকেই তার কাছ থেকে নিয়ে নিয়েছিল। পরের দিনই লিনজিন সেনহ্যাংয়ের সঙ্গে ব্রেকআপ করে নেয়। সে সেনহ্যাংকে এইটাও বলে, তুমি আর আগের মতো নেই, তোমাকে এখন দেখলে অনেকটা ভয়ঙ্কর লাগে। এইগুলো বলে লিনজিন তো ওখান থেকে চলে যায়। কিন্তু সেনহ্যাং এসব কিছুর জন্য সব দোষটাই যিশুর ঘাড়ে দিয়ে দেয়। মানে সে ভাবে যে এসব কিছুর জন্য বোধহয় যিশুই দায়ী, কারণ আগের দিন সমুদ্রের পাড়ে লিনজিন কিছুক্ষণ যিশুদের সঙ্গে বসেছিল। যিশু ইয়ানজিকে বলে সে তার নোভেল ডিলিট করে ফেলবে, কারণ যদি নোভেলটা ডিলিট হয়ে যায় তাহলে ইয়ানজির জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। কিন্তু ইয়ানজি ওকে এরকমটা করতে বারণই করে। সে তো কথা বলতে বলতে কান্নাকাটিও শুরু করে দেয়। তখন যিশু ওকে থামানোর জন্য ওকে কিস করে ফেলে। ঠিক সেই মুহূর্তেই ইয়ানজি গায়েব হয়ে যায়, যেটা দেখে যিশু বুঝেই যায় তারা আবারও একবার নোভেলে ফিরে যাচ্ছে। তো নোভেলে যিশু তো সেই সুইমিং পুলেই ছিল, কিন্তু ইয়ানজি ছিল একটা অন্য জায়গায়, যেখানে সেনহ্যাং ওর অ্যাক্সিডেন্টও করিয়ে দেয়। এইসব কিছুর জন্য যিশু তো অনেকটাই চিন্তায় পড়ে যায়। আর সে ইয়ানজিকে বলে, তুমি এরপর আমাকে ছাড়া আর কোথাও যাবে না। ইয়ানজি সুস্থ হওয়ার পর একদিন যখন ওরা দুজন রোমান্সি করছিল, তখনই সেখানে যিশুর বাবা মা চলে আসে। আর ওদেরকে এইভাবে দেখে তারা তো খুবই রেগে যায়। তারা ইয়ানজিকে বলে যিশুর সঙ্গে ব্রেকআপ করে নিতে। এর জন্য তারা ইয়ানজিকে অনেক টাকাও দিতে রাজি হয়ে যায়। ইয়ানজি বলে তার কোনো দরকার নেই, তোমরা বললে আমি ওর সঙ্গে এমনিই ব্রেকআপ করে নেব। ইয়ানজি বাইরে চলে গেলে যিশুর মাও ওর পেছনেই যায় আর ওকে একটা চেক দিয়ে বলে আসলে যিশুর বাবা যিশুর অন্য জায়গায় বিয়ে ঠিক করে রেখেছে। তো পরের দিনই অফিসে গেলে ওরা জানতে পারে যিশুর যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে আসলেই লিনচিন। কিন্তু যিশু তো লিনচিনকে বলেই দেয় যে সে ইয়ানজিকে ভালোবাসে আর ইয়ানজিকে ছাড়া সে কাউকেই বিয়ে করবে না। একদিন লিনচিন ইয়ানজিকে একটা রেস্টুরেন্টে ডেকে পাঠায় আর তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলে, এইটা নিয়ে তুমি যিশুর সঙ্গে ব্রেকআপ করে নাও। এখানে ইয়ানজি লিনচিনকে অনেক মিথ্যে বলে। সে তো এটাও বলে তার যিশুর সঙ্গে অনেক কষ্ট করেই ভালোবাসা হয়েছে, মানে তাদের লাভ স্টোরিটা অনেকটাই হার্ট টাচিং। যেই কথাগুলো শোনার পর লিনচিন তো কেঁদেই ফেলে আর চেকটা ফিরিয়ে নিয়ে বলে, আমি এরপর থেকে তোমার আর যিশুর মাঝে কখনোই আসবো না। পরের দিনই লিনচিন যিশুর বাবা মায়ের সঙ্গে দেখা করে, যেখানে গিয়ে সে বানিয়ে মিথ্যে বলে যে আমি যিশুর বাচ্চার মা হতে চলেছি। এগুলো শুনে যিশুর বাবা মা ওর ওপর অনেকটাই রেগে যায় এবং তারা অনেকটা রাগের সঙ্গেই যিশুর আর ওর বিয়েটা ভেঙেই ফেলে। কারণ লিনচিন কিভাবে তাদের ছেলেকে এতটা বদনাম করতে পারে। লিনচিন এইসব কিছু ইয়ানজিকে সাহায্য করার জন্যই করেছিল। একদিন সেনহ্যাং শিনিংকে কিডন্যাপ করে নেয়, যাকে বাঁচানোর জন্য ইয়ানজি এবং যিশু পৌঁছে দেয়। সেনহ্যাং বলে আমি যিশুর ওপর বদলা নিয়ে ছাড়বো, কারণ ওর জন্যই আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে। সে যিশুকে বলে তুমি যদি এই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে দাও তাহলে আমি শিনিংকে ছেড়ে দেব। কিন্তু যিশু কৌশলেই শিনিংকে বাঁচিয়ে নেয়। তারপরে যিশু এবং সেনহ্যাংয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তো লড়াই চলাকালীন সেনহ্যাং যিশুর বুকে একটা ছুরি মারে আর পরের মুহূর্তেই সে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে ইয়ানজি তো অনেকটাই কান্নাকাটি করতে থাকে, কিন্তু যিশু অনেকটা খুশি হয়ে বলে আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি, তোমার আমি কোনো ক্ষতি হতে দিইনি। তো এখান থেকেই যিশু হঠাৎ করে রিয়েল লাইফে ফিরে যায়।
যিশু বুঝতে পারে সে রিয়েল লাইফে ফিরে এলেও ইয়ানচি ওই নোভেলের দুনিয়াতেই আটকে পড়েছে। সে তাই আবারও নোভেল লিখতে শুরু করে যাতে সে এইভাবেই ইয়ানচিকে রিয়েল লাইফে ফিরিয়ে আনতে পারে। এদিকে নোভেলের দুনিয়াতে যখন যিশুর জ্ঞান ফেরে তখন তার আচরণ দেখে ইয়ানচি বুঝেই নেয় যে এ আসল যিশু নয়, এ তো নোভেলের যিশু। কিন্তু সে এটাই ভাবতে থাকে, যিশু যদি আসল দুনিয়াতে ফিরে গেছে তাহলে আমি কেন ফিরতে পারছি না। এদিকে যিশু, লুচি এবং সিং মিলে এটাই চেষ্টা করছিল যে তারা কি করে ইয়ানচিকে নোভেলের দুনিয়া থেকে রিয়েল লাইফে নিয়ে আসবে, কিন্তু ওদের চেষ্টা বারবারই ব্যর্থ হচ্ছিল, কারণ শেন হ্যাং তখনও ওদের বিরুদ্ধে কাজ করে চলছিল। আসলে সে আবারও যিশুর আইডিটাকে হ্যাক করে ফেলেছিল। সে চাইছিল ইয়ানচিকে নোভেলের দুনিয়াতেই মেরে ফেলতে। তাই তো সে ইয়ানচিকে একটা রুমে লক করে সেই রুমে আগুন লাগিয়ে দেয়। এই ব্যাপারে যখন যিশুরা নোভেল থেকে জানতে পারে তখন তারা শেনহ্যাংকে ধরতে যায়। শেনহ্যাংকে আটকে রেখে তার আইডি থেকে নোভেলটাকে আপডেট করে কোনো রকম করে ইয়ানচিকে বাঁচিয়ে তো নেয়, কিন্তু ওরা শেনহ্যাংকে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। শেনহ্যাং ওদের হাত থেকে বেঁচেই যায়, কিন্তু ওরা অনেক চেষ্টা করে ইয়ানচিকে রিয়েল লাইফে ফিরিয়ে আনে। বাস্তব দুনিয়াতে ফেরার সঙ্গে সঙ্গেই যিশু ওকে ফোন করে। যিশুর ফোন পেয়ে ইয়ানচি অনেকটাই খুশি হয়, কিন্তু তখনই শেনহ্যাং এসে ওর মাথায় আঘাত করে। এখান থেকেই শেনহ্যাং আবারও ইয়ানচিকে কিডন্যাপ করে এবং যিশুকে ফোন করে ওর সঙ্গে দেখা করতে বলে। শেনহ্যাংয়ের পাঠানো ঠিকানায় যিশু পৌঁছালে শেনহ্যাং হঠাৎ করে গায়েব হয়ে যায়। আর এইভাবেই ওরা আরো একবার নোভেলের দুনিয়ায় চলে যায়, যেখানে গল্পটা আবারও প্রথম থেকে শুরু হয়েছিল। তো এবারে ইউলের অ্যাক্সিডেন্টের জায়গায় শিটিয়ানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটি থেকে ইয়ানচি যিশুকে বলে, তুমি এরকম কেন করলে? আবারও তো সেই শিনিং এবং ইউলের মাঝখানে শিটিয়ান চলেই এসেছে। কিন্তু এবারে গল্পটা একটু অন্যরকম হয়। শিনিং প্রথমেই ইউলের সঙ্গে ব্রেকআপ করে নেয়। কিছুদিন পর ওরা একসঙ্গে মুভি করার জন্য বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডও পায়। তো এরও কিছুদিন পর ওরা একে অপরের সঙ্গে কথাবার্তার মধ্য দিয়ে নিজেদের মধ্যেকার সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে ফেলে, মানে ওদের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। এদিকে শিটিয়ানও তার কেরিয়ার নিয়ে বিজি হয়ে যায়। তো নোভেলের হ্যাপি এন্ডিং হওয়ার সঙ্গে সঙ্গেই ওরা আবারও বাস্তব দুনিয়াতে ফিরে আসে, আর এসেই ওরা একে অপরকে জড়িয়ে ধরে। যিশু ইয়ানচিকে জানায় শেনহ্যাং কোথাও একটা গায়েব হয়ে গেছে, তাকে ওদেরকে খুঁজে বের করতেই হবে। এদিকে আমরা দেখবো শেনহ্যাং তো ওদেরকেই সবসময় ফলো করে যাচ্ছিল। সেদিন রাতেই যিশুর কাছে একটা আননোন নাম্বার থেকে টেক্সট আসে, যে যিশুকে বলে, আমি তোমার ওপর রিভেঞ্জ নিয়েই ছাড়বো। এটা দেখার পর যিশুর ইয়ানচির কথা চিন্তা হয়, তাই সে ইয়ানচিকে ফোন করে, কিন্তু ইয়ানচি বলে সে একদম ঠিক আছে। তো পরের দিনে ওরা ডেটে যায় এবং সেখানে গিয়ে খুব এনজয় করতে থাকে। তো যিশু লক্ষ্য করে শেনহ্যাং ওদেরকে ফলো করছে, কিন্তু যিশু অনেক চেষ্টা করেও ইয়ানচিকে শেনহ্যাংয়ের হাত থেকে বাঁচাতেই পারেনি, কারণ শেনহ্যাং ইয়ানচির পেটে একটা সময় ছুরি মেরেই দেয়। আর এর সঙ্গেই যিশুর ঘুম ভেঙে যায়। তো আমরা এখানে জানতে পারি যিশু যখন থেকে সেই টেক্সটটা পেয়েছিল তখন থেকেই ওর ইয়ানচির জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই তো সে এরকম একটা স্বপ্নও দেখেছে। তো সেদিন রাতের বেলা হঠাৎই লিনজিন যিশুর সঙ্গে দেখা করতে আসে। আসলে সে যিশুর কাছে ক্ষমা চাইতে এসেছিল, কারণ যা কিছু এখন হচ্ছে সবকিছু তো লিনের কারণেই হচ্ছে। পরের দিন যিশু লিনের সঙ্গে একটা রেস্টুরেন্টে বসেছিল, যেই রেস্টুরেন্টে ইয়ানচি ওর সঙ্গে দেখা করতে এসেছিল। এখানে যিশু ইয়ানচির সঙ্গে ব্রেকআপই করে নেয়, আর এই সবকিছুই দূর থেকে শেনহ্যাং দেখছিল। তো আমরা এখানে জানতে পারবো যিশু ইচ্ছে করেই এসব কিছু করছিল যাতে শেনহ্যাংয়ের হাত থেকে ইয়ানচিকে সে বাঁচাতে পারে। ইয়ানচি যিশুকে বারবার করে জিজ্ঞাসা করছিল সে এরকম কেন করছে। তখনই লিন গিয়ে যিশুর হাত ধরে আর বলে, কারণ এখন আমি আর যিশু এক হয়ে গেছি। এতে ইয়ানচির অনেকটা মন খারাপ হয়ে যায়, তাই সে ওখান থেকে চলে যায়। এই দুঃখে সেদিন ইয়ানচি অনেকটা ড্রিঙ্ক করে ফেলে। ওকে এইরকম অবস্থায় দেখে জিং একটু সহ্য করতেই পারেনি। পরের দিনতেই সে যিশুর সঙ্গে কথা বলতে যায়, কিন্তু এখানেও যিশু ওদের সবার সঙ্গে অ্যাক্টিং করেই যাচ্ছিল। একদিন শেনহ্যাং যিশুকে কিডন্যাপ করে, যেটা লিনচিন দেখতে পায়, তাই সে এই ব্যাপারে ইয়ানচিকে জানিয়ে দেয়। আর এখানে সে সব সত্যিটাই বলে যে তার এবং যিশুর মধ্যে কোনো সম্পর্কই নেই। যিশু তো এইসব কিছু ইয়ানচিকে বাঁচানোর জন্য করেছে। এইদিকে শেনহ্যাং ইয়ানচিকে একটা জায়গায় নিয়ে গিয়ে খুব মারতে থাকে, মারতে মারতে ওর অবস্থাই খারাপ করে দেয়। সে বলে, এই দুনিয়ায় কেউ আমাকে পছন্দ করে না, তাই আমি অন্য দুনিয়াতেই চলে যাব। এটা বলার সঙ্গে সঙ্গেই অন্য দুনিয়ায় যাওয়ার রাস্তা খুলে যায়, কিন্তু যিশু ওকে এরকমটা করতে বারণ করে। আর এই বারণ করতে গিয়ে সেও শেনহ্যাংয়ের সঙ্গেই অন্য দুনিয়াতে চলে যায়। যতক্ষণে ইয়ানচি পৌঁছায় ততক্ষণে সবকিছু ওখানে শেষ হয়ে গেছিল। সেও বুঝতে পেরেছিল যিশু এখন শেনহ্যাংয়ের সঙ্গে অন্য দুনিয়াতে চলে গেছে। তো ইয়ানচি এরপর থেকে যিশুর স্মৃতির সঙ্গে একা একাই জীবন কাটাতে থাকে।
একদিন ইয়ানজি যিশুকে অনেকটা মিস করে তার অ্যাপার্টমেন্টেই পৌঁছে যায় এবং অ্যাপার্টমেন্টের প্রতিটা জায়গায় সে যিশুকেই দেখতে পায়। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন খুব বৃষ্টির মাঝখানে সাইকেল চালাতে গিয়ে ইয়ানজি নিচে পড়ে যায়। তখনই সে দেখে একটা ছাতা নিয়ে যিশু ওর কাছে হাজির হয়েছে। এটা দেখার পরেও ইয়ানজি নিজের চোখে বিশ্বাস করতেই পারছিল না। তাই সে যিশুকে টাচ করে আর জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই আমার কাছে ফিরে এসেছো? যিশু বলে, তোমার কাছে ফিরতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আবারও না ইয়ানজি যিশুকে হারিয়ে ফেলে, সেই ভয়েই ইয়ানজি যিশুকে খুব জোর করে জড়িয়ে ধরে রাখে। যিশুকে সে জিজ্ঞাসা করে সে কিভাবে এই দুনিয়াতে আবার ফিরে এসছে। যিশু বলে, সেনহ্যাংয়ের সঙ্গে অন্য দুনিয়াতে গিয়ে ওর তো সেখানে সেনহ্যাংয়ের সঙ্গে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু লড়াই করতে করতে সে সেনহ্যাংকে জানায় যে লিনচিন সেনহ্যাংকে এখনো পছন্দ করে আর সে সেনহ্যাংয়ের সঙ্গে সবকিছু ঠিক করে নিতেও চাইছে। যেহেতু সেনহ্যাংও লিনচিনকে অনেকটা পছন্দ করত, তাই সে লিনচিনের কথা ভেবে আবারও বাস্তব দুনিয়াতে ফিরতে রাজি হয়ে যায়। আর সত্যিই দেখা যায় বাস্তব দুনিয়াতে লিনচিন এবং সেনহ্যাংয়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। তো সেদিন যখন ওরা রোমান্সই করছিল, তখনই হঠাৎ করে যিশুর বাবা মা ওখানে চলে আসে। এইসব কিছু থেকে তারা ওদেরকে বলে, এবার তোমাদের বিয়ের কথা ভাবা উচিত। আমরা দেখতে পাবো কিছুদিন পর ওদের বিয়েও হয়ে গেছে। এরপর থেকে ওরা দুজন একে অপরের সঙ্গে খুব রোমান্টিক ভাবেই থাকতে শুরু করে। একদিন ওরা দুজন সমুদ্রের পাড়ে বেড়াতে যায়, যেখানে ইয়ানজি যিশুকে বলে, আমাদের জীবনটাও পুরো নোভেলের মতোই হয়ে গেছে। তো এইরকমই একটা হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।